আরব আমিরাত থেকে পাকিস্তান একের পর এক বিপর্যয়। তবে শ্রীলঙ্কায় কিছুটা হলেও স্বস্তি বাংলাদেশের। গল টেস্টে টাইগারদের ব্যাটে ধার, বোলারদের বলে আগুন। মাঠের ক্রিকেটে কিছুটা স্বস্তি ফিরলেও মাঠের বাইরে অস্বস্তি কাটছেই না সহসাই। আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডে হঠাৎ 3 উপদেষ্টা নিয়োগ নিয়ে হচ্ছে সমালোচনা। এই সব কিছু নিয়েই হবে আজকের খেলার আড্ডা। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। আজকে আমাদের সাথে আলোচনায় কারা আছেন তার আগে একটু বলে নিতে চাই আমাদের আলোচনার বিষয়টা কি। আজকে আমরা আলোচনা করব ক্রিকেট ছাড়া সবই হচ্ছে, দায়ী কারা, এবং আরেকটা বিষয় আছে আমাদের সাথে বিসিবিতে ওরা কারা, ক্রিকেট চলছে কার ইশারায়। আলোচনায় আমাদের সাথে আছেন ক্রিকেটার শামসুর রহমান শুভ এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী এবং ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিব। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। আমরা আলোচনায় সরাসরি চলে যেতে চাই, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা চলছে, যেহেতু আমাদের মাঝে একজন ক্রিকেটার আছেন, আমি তার কাছ থেকেই শুরু করতে চাই। টেস্টটা কেমন দেখছেন? বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটে ফিরেছে, বোলাররাও বেশ ভালো করছে। আমাদের যেটা আমরা লাস্ট কয়েকটা সিরিজে দেখছিলাম, আমাদের ব্যাটাররা ভালো করতে পারছিলেন না। দেখেন, নিঃসন্দেহে খুবই ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। আশা করব যে এটা যত কন্টিনিউ, যত লম্বা সময় করা যায়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরকম ফ্ল্যাট ট্র্যাকের মধ্যে নাইমে অসাধারণ বোলিং করেছে, টার্ন অ্যান্ড বাউন্স দুইটাই ও পেয়েছে। সাথে হাসান মাহমুদ ও খুব ভালো বোলিং করেছে, অ্যাকুরেসি মেনটেন করে বল করেছে। তো আমি বলবো যে খুবই ভালো বোলিং ইউনিটটা কাজ করেছে। প্লাস যারা ব্যাটিং করেছে, সাদমান, শান্ত এবং লিটন, মুশফিক, তারা নিজেরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে। এবং ফার্স্ট ইনিংসে যদি আমরা খেয়াল করি যে একটা ইম্পর্টেন্ট সময়, যে সময়টা আমাদের উইকেট আর্লি পড়ে গিয়েছিল, 3 উইকেট খুবই কম রানের ভিতরে, ওর মধ্যে যেভাবে পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে শান্ত এবং মুশফিক ব্যাটিং করেছে, সত্যি কথা এটা খুবই অসাধারণ। একটা খুব ভালো পার্টনারশিপ হয়েছে শান্ত মুশফিক এবং মুশফিক লিটনের মাঝে। তো আমি মনে করি যে এই জিনিসটা যত বেশি কন্টিনিউ করা যাবে, এতে বাংলাদেশ টিমের জন্য খুব ভালো রেজাল্ট আমি মনে করি যে আসবে। সিয়াদের মাত্র একটা দিন বাকি আছে, বাংলাদেশের এখনো 7টা উইকেট বাকি আছে। সবকিছু মিলে এই টেস্টের তো রেজাল্ট আসলে কি সম্ভব, কি মনে হয়? দেখো, আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলতে হবে বাংলাদেশকে, যদি ওই জায়গাটা আপনি ফিল করতে পারেন। বিশেষ করে কালকে যে প্রথম সেশনটা রয়েছে, এই প্রথম সেশনের মধ্যে প্রথম ঘন্টাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সেট 2 ব্যাটসম্যান ভালো ক্রিকেট খেলে এবং তারা যদি কুইক রান, মানে প্রথম ধরে যদি যায় এবং সেকেন্ড আওয়ারে যদি তারা কুইক রান তুলতে পারে, 120 পর্যন্ত যদি তারা ফার্স্ট সেশন থেকে নিতে পারে, তাহলে সেকেন্ড যে পরের 2টা সেশন রয়েছে, সেই 2টা সেশন এবং অতিরিক্ত হয়তো কিছু কয়েক ঘন্টা, আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্যারি করবে। তো এই আপনার যে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় পাবেন, এই 5 ঘন্টার মধ্যে আপনার প্রতিপক্ষকে তখন অল আউট করা বা বান্ডেল আউট করার জন্য আপনার মেন্টাল স্ট্রেংথটা অনেক দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ আপনার স্কোর বোর্ডে যদি আপনার 300-র কাছাকাছি স্কোর থাকে বা 300 স্কোর থাকে, তখন কিন্তু আপনার 2 সেশনেও প্রতিপক্ষকে অল আউট করে দেওয়ার মতো মেন্টাল স্ট্রেংথটা বাংলাদেশ দেখাতে পারবে। এবং অতীতে কিন্তু এরকম ঘটনা আমাদের ক্রিকেটে রয়েছে। সো আশা করি নাইম যে ফর্মে রয়েছেন, তাইজুলও এই 5th উইকেটে তাইজুল এখানে ফায়ার করবে, আমার বিশ্বাস খুবই ভালোভাবে ফায়ার করবে। রিশাদ ভাই, সেখানে তো উল্টাটা হওয়ারও সুযোগ আছে। বাংলাদেশ যদি প্রথম সেশনের পর ছেড়ে দেয়, তারা যদি সেটা চেস করে ফেলে, এই বিষয়টা কি আসলে একটু কোয়াইট ডিফিকাল্ট। আপনি যদি খেয়াল করে দেখেন, 187 বাংলাদেশের লিড রাইট নাও, এবং এই রানটার সাথে বাংলাদেশ ধরেন 130 রান অ্যাড করলো পরে 7টা উইকেটে। আমি যদি ধরে নিই একটা হাইপোথিসিস, তাহলে বাংলাদেশের লিড হবে 327 রানের, এরকম একটা লিড হবে। এবং এই 130 রান যদি বাংলাদেশ ধরেন 30 ওভার খেললো, তাহলে বাকি থাকে, যেহেতু 95 ওভার খেলা হওয়ার কথা, 65 ওভারে খেলা। 65 ওভারে খেলায় অ্যারাউন্ড 5.5+ রান রেটে 330 রান চেস করার গাটস কোনো দল দেখাবে না। ওটা অস্ট্রেলিয়া হইলে হয়তো আমরা ভাবতে পারতাম যে তারা করতেও পারে। বাট যখন 1-2টা উইকেট চলে যায়, যেই দলটা চেজিংয়ে থাকে এবং 5th খেলা চলে, বাকি আছে 1.5-2টা সেশন, তখন তারা ওই রিস্কটা নেবে না। সো এই টেস্টের আলটিমেটলি বাংলাদেশ যদি খুব ভয়াবহ বিপর্যয় না পড়ে, ধরেন কালকে প্রথম সেশনের মধ্যে বাংলাদেশ অল আউট হয়ে গেল, সেটা ডিফারেন্ট সিনারিও, সেটা আমরা এক্সপেক্ট করছি না, কারণ বাংলাদেশ টু ফার এখন পর্যন্ত খুব ভালো ব্যাট করছে। সো ওই হিসাবটা যদি আমরা করি, সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় এই টেস্ট হারার সুযোগ নেই, জেতার সুযোগ রয়েছে। এখন এই জিততে গেলে বাংলাদেশকে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে ফার্স্ট সেশন, সিকান্দার ভাই যেটা বললেন খুবই ইম্পর্টেন্ট, 13 থেকে 14 ওভার বল করবে শ্রীলঙ্কা। বাংলাদেশকে ওই সময়টায় টিকে থাকার একটা লড়াই করতে হবে। ধরেন আপনি উইকেট দিলেও সেটা যেন নট মোর দ্যান 1 হয়। মেহেদী হাসান মিরাজ আপনার স্কোয়াডে নাই, সো আপনি ব্যাটিংয়ের জায়গায় কিন্তু একটা গ্যাপ পাচ্ছেন। সেকেন্ড পয়েন্ট যেটা, রান রেটটা আপনি মানে উইকেট শুধু জমিয়ে রাখলে হবে না, অন্তত 4-এর কাছাকাছি রেটে যেন যে কয়েকটা ওভারে আপনি খেলেন রান করেন।
কারণ আপনি যদি জিততে চান, আমি আবারও বলছি, ড্র হওয়ার চান্স খুবই বেশি, বাংলাদেশে হারার চান্স কম। জিততে যদি চান তাহলে কিন্তু আপনার বোলারদের জন্য অন্তত 60-65 ওভার দিতে হবে। আপনাদের তিনজনের আলোচনাতে যেটা বোঝা গেল যে বাংলাদেশ অনেকদিন পর একটা স্বস্তির ক্রিকেট খেলছে, কিছুটা স্বস্তি ব্যাটিংয়ে বোলিং আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের যেটা এই যে এই প্রোগ্রামটা আমরা আজকে খেলার আড্ডা, এখানে আসলে আমরা আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়েই কথা বলার কথা ছিল, কিন্তু সেই স্বস্তির জায়গাটা কি আছে কিনা, ক্রিকেটের বাইরে যে ঘটনাগুলো ঘটছে আবার নতুন করে, সেই জায়গায় আমরা ফোকাসটা আসলে রাখতে পারছি না। এই যে গতকালকেই তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, এই সিরিজের মাঝখানে এটা নিয়ে আবার কিন্তু সমালোচনা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে, ফোকাসটা বারবার ক্রিকেট থেকে সরে যাচ্ছে কিনা। মানে বাংলাদেশ দল যখন বাংলাদেশ ত্যাগ করে, সেই ত্যাগ করার 24 ঘন্টা আগেও ফোকাসটা কিছুটা সরে গিয়েছিল, সিকান্দার ভাই আমার সাথে এগ্রিড হবেন। আবার বাংলাদেশ দল যখন একটা টেস্টের মাঝখানে রয়েছে তখনও ফোকাসটা সরে গেছে। গতকাল পর্যন্ত আমরা মিরপুরে রেগুলার কাজ করি, ঠিক আছে, বাইরে অনেকে বড় বড় কথা বলে, বাট এই দুইটা মানুষ প্রতিদিন যায়। আমরা হয়তো আলোচনা করছিলাম বা আমরা আমাদের রিপোর্ট কন্টেন্ট নিয়ে ভাবছিলাম যে এই যে মুস্তাক সাহেব চলে গেলেন, বাংলাদেশ স্পিন ডিপার্টমেন্ট পরের টেস্টে ভুগবে কিনা, ওই আলোচনার কোনো স্পেস পায়নি। আপনি যেটা বললেন যে উপদেষ্টা নিয়োগ, এখন এই আলোচনাটা কিন্তু দুই দিক থেকে হচ্ছে। একটা হচ্ছে যে উপদেষ্টা হিসেবে ওরা কারা, দ্বিতীয় যেটা আপনি প্রসিডিউর মেনটেন করেছেন কিনা। উপদেষ্টা যেই হোক, ক খ গ ঘ, আপনি হন, সিকান্দার ভাই হোক, শুভ ভাই হোক, আমি ভাই ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাচ্ছি না, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা সেই পোস্টে এসেছে। বাট কনস্টিটিউশনালি আমিনুল ইসলাম বুলবুল ধরেন, তিনি এই মুহূর্তের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, রাইট? ফারুক আহমেদ একসময় প্রেসিডেন্ট ছিলেন, এখন নাই, রাইট? সব কিছু হয়েছে কিভাবে? সব কিছু হয়েছে গঠনতন্ত্র মেনে। ফারুক আহমেদকে গঠনতন্ত্র মেনে তার কাছ থেকে যে কাউন্সিলরশিপ ছিল এনএসসির, সেটাকে উইথড্র করা হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অ্যান্ড দেন ওই জায়গায় রিপ্লেস করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। তার মানে পুরো প্রসেসটা হয়েছে আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন যদি সেটা হয়, সেই কনস্টিটিউশন মেনে নতুন প্রেসিডেন্ট যিনি হলেন, তিনি তার ভেরি ফার্স্ট অ্যাসাইনমেন্টে কনস্টিটিউশন মানলেন না। এটা ভাই কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং সেই মানুষটা হচ্ছে আইসিসিতে 19 বছর কাজ করা মানুষ, আমাদের সেই বুলবুল ভাই, যিনি বলছেন যে এটা আমার এই মুহূর্তে প্রয়োজন ছিল, কনস্টিটিউশনটাকে আসলে আমরা মানার সুযোগ হয়নি। ওয়াই? আমি এখানে একটু যদি দর্শকদের জন্য একটু যদি কনস্টিটিউশনটা আমার হাতে আছে যে নিয়মটা, সেটা একটু পড়ে শোনাই, তাহলে হয়তো আমার জন্য একটু বেশি রিলেট করতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি দেশের খ্যাতনামা ক্রিকেটার বা প্রখ্যাত ক্রিকেট সংগঠকদের মধ্যে থেকে সর্বোচ্চ 5 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করিতে পারিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এই উপদেষ্টা কমিটির সদস্যদের নিকট হইতে প্রয়োজনীয় উপদেশ ও পরামর্শ গ্রহণ করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি প্রয়োজনীয় উপদেষ্টা কমিটির যে কোনো সদস্যকে অথবা সকল সদস্যকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভায় উপস্থিত থাকিবার জন্য আমন্ত্রণ করিতে পারিবেন, তবে উপদেষ্টা কমিটির কোনো ভোটাধিকার থাকিবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি প্রয়োজনীয় এই কমিটির যে কোনো সদস্যকে অথবা সকল সদস্যকে যে কোনো স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারিবেন। নিশ্চয়ই সিকান্দার ভাই আপনি এটা জানেন আগে থেকে, আমি একটু আমাদের দর্শকদের জন্য বললাম, এইখানে আসলে নিয়মের ব্যর্থতা কোথায় হয়েছে, একটু যদি টেকনিক্যাল যে পার্টগুলো সেগুলো যদি একটু ব্যাখ্যা করেন। এটা আপনার পুরোটাই আসলে নিয়মের ব্যত্যয় ঘটেছে। যে আপনি যে 3 জনকে নিয়োগ দিয়েছেন বা মনোনয়ন করেছেন, এই 3 জনের মধ্যে দেখেন আপনার সবচেয়ে বড় যে বিষয়, একজন মিডিয়া কর্মীকে আপনি নিয়োগ দিয়েছেন হলো ক্রিকেট অ্যাডভাইজার হিসেবে, যাকে যে কিনা বের হয়ে এসে মিটিং থেকে বের হয়ে এসে তার চ্যানেলকে বা তার প্রতিষ্ঠানকে নিউজ সাপ্লাই দিতে পারে। হ্যাঁ, প্রথমত এটা একটা কন্ট্রাডিক্টরি এবং কনফ্লিক্ট আপনি করেছেন। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে আপনি মিডিয়া কনসালটেন্ট বানিয়ে দিতে পারতেন, অ্যাডভাইজার বানিয়ে দিতে পারতেন, বা এইরকম রিলেটেড বা অনলাইন রিলেটেড কোনো কিছু আপনি বানাতে পারতেন। কিন্তু আপনি যখন ক্রিকেট অ্যাডভাইজার বানান, ক্রিকেটার ছাড়া, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটার যেটা বলা হচ্ছে গঠনতন্ত্রে, যে খ্যাতিমান ক্রিকেটার, খ্যাতিমান কারা? খ্যাতিমান হলে ইন্টারন্যাশনাল ক্রিকেটার ওরকম নাম করেছে, তামিম ইকবালরা খ্যাতিমান ক্রিকেটার, ঠিক আছে, শামসুর রহমান শুভরা হতে পারে, তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন। খ্যাতিমান ক্রিকেটারদের আপনি যদি না রেখে আপনি একজন সাধারণ মানুষকে এই জায়গায় মনোনয়ন করেন, আমার মতো মানুষকে মনোনয়ন করেন, তাহলে তো সেটা হলো না। অ্যাডভাইজারি বুলবুলকে আমি অ্যাডভাইজ করতে পারি না ক্রিকেট নিয়ে, বিকজ অফ হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম, ফার্স্ট টেস্টের সেঞ্চুরিয়ান, অতএব তাকে আমিও অ্যাডভাইস করতে পারি না। তার মানে আমি তাকে আজকে প্রশ্ন করেছিলাম, বুলবুল ভাইকে ওনাকে প্রশ্ন করেছিলাম যে বুলবুল ভাই আপনি তো মাত্র একজনকে চিনতেন, আমি যতটুকু জানি একজনকে চিনতেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, কিন্তু বাকি যে 2 জন তাদেরকে আপনার সুপারিশ করলো, তাদের নাম, তার মানে কি আপনার মন্ত্রণালয় বা ওই সব জায়গা থেকে সুপারিশ করে না, আপনার এখানে চাপিয়ে দেওয়া? তিনি একটা কথা বলেছেন যে এখানে মানে চাপিয়ে দিয়ে না, বিষয়টা হলো যে আমরা মিলেমিশে করেছি, দুই পক্ষের একটা সমঝোতায় করেছি। তার মানে হচ্ছে যে আপনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন, আপনি যখন একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আসলেন, তার মানে আপনি তাদের পারপাস সার্ভ করতে আসলেন। আপনি
ক্রিকেটের পারপাস সার্ভ করতে আসেননি, আপনি আসছেন মেইনলি তাদের পারপাস সার্ভ করতেন। দ্যাট ইজ নট গুড থিং ফর বাংলাদেশ ক্রিকেট। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ফুটবল যাই হোক, ফুটবল ফেডারেশনে কিন্তু কেউ এরকম অযাচিত হস্তক্ষেপ করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের যারা কমিটি ছিলেন তারা একটা কালা কানুন রেখে গেছেন, সেই কালা কানুনের সুযোগটা বাংলাদেশের আজকে যারা এইতে এনএসসিতে রয়েছেন তারা কিন্তু এইটার সুযোগটা নিচ্ছেন। একবার ইয়েকে দিলেন, ফারুক সাহেবকে দিলেন, 9 মাসের মধ্যে আপনার কত প্রেক্ষাপট তৈরি হলো। ফারুক সাহেবকে দিলেন কাকে বসে আগে যাদেরকে মনোনয়ন দিয়েছিলেন তাদেরকে সরিয়ে, তো আবার ফারুক সাহেবকে সরালেন, অনাস্থা আনলেন, সব কিছুই দিলেন, দিয়ে আপনি নিয়োগ দিলেন বুলবুলকে, এবং বুলবুল সেই একই রকম পারপাস সার্ভ করতেছে। বুলবুল আইসিসি বা এসিসিতে কাজ করেছেন, তিনি হলো প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, ক্রিকেট করেছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট ফেডারেশন যেহেতু এটা নাম্বার 1 ফেডারেশন, এটা যদি আপনার খোখো হতো কিংবা আপনার কুস্তি ফেডারেশন হতো তাহলে কিন্তু মানুষের ফোকাস থাকতো না। যেহেতু ক্রিকেট নাম্বার 1 গেম এখন জনপ্রিয়তার দিক দিয়ে এবং ফিনান্সিয়ালি তারা অনেক বেশি সলভেন্ট, ভায়াবেল, এটা পরিচালক হলে কিংবা বোর্ড প্রেসিডেন্ট হলে অনেক বেশি সুনাম, অনেক বেশি পরিচিতি। সো আপনার যখন এইগুলি থাকবে তখন এইগুলি লুক্রেটিভ, এই জিনিসগুলি নেওয়ার জন্য যেমন তারা আসেন, এবং তারা এইটাকে স্ট্যান্ড না করতে পারা, একজন ক্রিকেটারের হিসেবে যদি বুলবুল ভাই এটাকে স্ট্যান্ড না করতে পারেন, এটাকে যদি সাস্টেন না করাতে পারেন এবং তার সিদ্ধান্তকে তিনি বলবৎ না রাখতে পারেন, অন্যের পেশারে করেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের আমি মনে করি সংগঠক না হওয়াই ভালো। আর সেকেন্ডবার আপনি যেটা বলছিলেন যে খ্যাতিমান ক্রিকেটাররা এই জায়গায় আসতে পারতো, আমাদের সাথে শুরু হয়ে আছে, 20 বছর ধরে তিনি ক্রিকেট খেলেন, মুশফিকুর রহিমদের সাথে শুরু করেছেন। শুভ ভাই, আপনার কি মনে হয়, বা আপনারা যারা আছেন বা আপনার থেকে আরও সিনিয়র অনেক ক্রিকেটার আছেন, সাবেক ক্রিকেটাররা আছেন, তারা কি এই জায়গাগুলো ডিজার্ভ করে না? দেখেন, প্রথমত আমি মনে করি অবশ্যই ডিজার্ভ করে। হ্যাঁ, আপনি যখন একটা প্রশ্ন চালাবেন আপনার কিন্তু অনেক নিয়মকানুন মেনটেন করে জিনিসটা করতে হবে সর্বপ্রথম। সেকেন্ডলি হচ্ছে যে আপনি ক্রিকেট ধারণা আছে এমন পার্সনকে আপনি দিবেন। কারণ আজকে আমি যদি 20 বছর খেলি, আমার যারা সিনিয়র আছে, তাদের যারা সিনিয়র আছে, এরাও কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সার্ভ করেছে ফর লং টাইম। হ্যাঁ, তো এনাদেরও কিন্তু একটা এক্সপেরিয়েন্স আছে যে কিভাবে ক্রিকেটটা ডেভেলপ করা যায়, কোন লেভেল থেকে স্টার্ট করলে বাংলাদেশ ক্রিকেটটা একটা ভালো জায়গায় যাবে। হ্যাঁ, তো এইসব এক্সপেরিয়েন্স যদি আপনি সুযোগ না দেন তাহলে সিনিয়র প্লেয়াররা বা যারা ক্রিকেট ছেড়ে দিয়েছে অনেক আগেই, বা যারা ডিজার্ভ করে এই জায়গায় এই কাজটা করার জন্য, আপনি তাদেরকে যদি না দেন তাহলে আসলে সত্যি কথা বলতে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আমার মনে হয় না যে খুব ভালো দিকে যাচ্ছে বা যাবে। ক্রিকেট থেকে আমরা বারবারই ফোকাসটা আমরা সরে যাচ্ছে। আর ইসাদ ভাই কাছে আপনার কাছে একটু ফিরতে চাই, তার আগে আমি 3 জন উপদেষ্টা যারা তাদের নামটা একটু বলতে চাই। ক্রিকেট উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ আবিদ হোসেন সামি, আইন উপদেষ্টা হিসেবে আছেন ব্যারিস্টার শেখ মাহাদি, এবং পর্যটন খাত হিসেবে আছেন সাখাওয়াত হোসেন। 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো। বুলবুল ভাই যখন প্রথম জয়েন করেন সেদিন একটা বলেছিলেন যে তিনি একটা ছোট টি20 ইনিংস খেলতে চান, খুব বেশি বড় ইনিংস খেলতে চান। এই ছোট্ট টি20 ইনিংসের জন্য যদি আমরা সেটা ধরি 3 মাস 4 মাস, এই উপদেষ্টাদের দরকারটা খুব বেশি প্রয়োজন ছিল। ইন্টারেস্টিং একটা পার্ট মামুন, মানে খুবই ইন্টারেস্টিং। সিকান্দার ভাই আমার সাথে একমত হবে 100%। দেখুন, লিগাল ইস্যুর জন্য বুলবুল ভাইয়ের হেল্প নিতে হয়, বিসিবি লিগাল কনসালটেন্ট নিয়োগ দিক, সমস্যা নেই তো কোনো। আপনার ব্যারিস্টার আছে তো, ব্যারিস্টার আছে তো, আপনি সেই টিমেরই একজন হিসেবে মাহাদি ভাইকে অ্যাড করেন, সমস্যা নেই তো কোনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো হচ্ছে ভুইপর অর্গানাইজেশন না যে এটাতে রিজেক্ট করে দিবে কেউ। আপনি ক্রিকেট উপদেষ্টা হিসেবে একজনকে নিয়েছেন, আপনি বিভিন্ন ইন্টারভিউজে আপনি বলতেছেন যে এই ক্রিকেট উপদেষ্টা আসলে ক্রিকেট সম্পর্কে কিছু বলবে না, অনলাইনে খেলাকে কিভাবে প্রচার করা যায়, তার মানে সে মিডিয়ার কাজ করবে। যদি মিডিয়ার কাজই করে, আপনি মিডিয়া ডিপার্টমেন্টে তো লোকের সংকট আছে, আপনি নেন না, কেউ তো না করে নাই। আপনি এমন একজন লোককে নিয়েছেন যাকে আপনি বলেছেন ক্রিকেট উপদেষ্টা, আপনার পদবি অনুযায়ী, আবার আপনি বলছেন সে ক্রিকেট নিয়ে কোনো জ্ঞান দিবে না। তার মানে তো আপনি কন্ট্রাডিক্ট করছেন। মিডিয়া নিয়ে যে মানুষটা কাজ করবে, তাহলে মিডিয়া ডিপার্টমেন্টের কাজটা কি? মিডিয়া ডিপার্টমেন্টে ইফতেখার রহমান, মিঠু কিংবা রাবিদ ইমামের যে টিম, এই টিমকে তো আপনি ইনসাল্ট করলেন টেকনিক্যালি, যে তারা হচ্ছে এই মুহূর্তের অনলাইন মিডিয়া সম্পর্কে বোঝে না বা জানে না, কাইন্ড অফ। আপনি যখন এই স্টেটমেন্টটা দিবেন বিইং এ প্রেসিডেন্ট বাংলাদেশের একটা টপ লেভেলের জায়গায়, তার মানে তো আপনি ইনসাল্ট করলেন আপনার এক্সিস্টিং টিমকে, সেটা তো আপনি করলেন। আপনি মিডিয়া কনসালটেন্ট নেন, সমস্যা নাই, আপনি কিনে নেন, আপনি পেমেন্ট বেসিসে আপনি মিডিয়া কনসালটেন্ট নেন, লিগাল কনসালটেন্ট নেন, হসপিটালিটি কনসালটেন্ট নেন। কে না করছে? কেউ করে নাই তো। ডেভিড মুর বাংলাদেশে এসে কাজ করলো না? আরো কত কত লোক তো, গ্যারি কাস্টেন এসে তো কাজ করে গেছে না, কনসালটেন্ট নিজে না। এত বড় বড় লোকগুলো কাজ করতে পারছে, আর বাংলাদেশের এই 3 জন মানুষ কাজ করতে পারতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে? সো এই যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেওয়া হচ্ছে, যখন যেটা মনে পড়ে গেল সেই ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক না। এই যে দেখেন 3টা মানুষ, আমি আবারও এইবার আমি তাদের ফরে গিয়ে বলি, তারা পুরো বাংলাদেশের মিডিয়ায় যেভাবে আলোচিত হচ্ছেন, তারা ইনসাল্টেড হচ্ছেন না? এই ইনসাল্ট করার পুরো
প্রসেসটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে, অবশ্যই এই পুরো প্রসেসটা তো বুলবুল ভাই করেছে, এবং এটার কোনো ধরনের অ্যাপ্রুভাল তিনি ক্রিকেট বোর্ডের সভা থেকেও নেন নাই আমি যতটুকু জানি, কারণ এটা সরাসরি প্রেসিডেন্ট নিতে পারেন, সিদ্ধান্তটা নিতে পারেন। তার মানে সভায় তো অন্তত গতকালকে একটা মিটিং হয়েছিল, আপনি তো ডিসকাস করতে পারতেন যে এটা ইনস অ্যান্ড আউটস কি সমস্যা হতে পারে, এটা ভালো খারাপ কি হতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আলোচনায় থাকা উচিত ছিল যে যে সময় মুস্তাক থাকবে না, আমার স্পিন বোলিংটা সামলাবে কে, ক্রিকেটের বাইরে গিয়ে আমি হচ্ছে কে হসপিটালিটি সামলাবে, কে হচ্ছে আমার মিডিয়াকে অনলাইন ডিপার্টমেন্টে হেল্প করবে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে, আপনি যেটা বলছিলেন যে তিনি কারোর সাথে আলোচনা করে নাই, জি আমি এখানে আরেকটা প্রশ্ন আপনার জন্য রেখেছিলাম, সেটা হচ্ছে যে কোনো আঙ্গিকে কেউ চাপিয়ে দিয়েছে কিনা, আমাদের তো অনেকজন বোর্ড পরিচালক আছেন, পুরাতন অনেকে আছেন, নতুন আছেন, সেই জায়গা থেকে কেউ সুপারিশ বা কোনো কিছুর এরকম কোনো সম্ভাবনা? বোর্ড পরিচালকদের না আসলে বিসিবি প্রেসিডেন্টকে চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা ধর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালকরা না, অন্তত এই মুহূর্তে যারা আছে বলে আমি মনে করি। বোর্ড পরিচালকরা যদি চাপিয়ে দিত, বুলবুল ভাই বলতেন যে অমুকের সাথে আমি কথা বলেছি, উনি কিন্তু এই যে জিনিসটা যেই মানে ট্রায়ালের মধ্যে পড়েছেন সেটা থেকে বাঁচার জন্য হলেও বা সেভ করার জন্য হলেও নিজেকে এই কথাটা বলতেন। তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে সিকান্দার ভাই একটু আগে যেটা বললো, ওই পয়েন্টটা আমরা একটু মিস করে যাচ্ছি, যে আমরা হচ্ছে মিলেমিশে করেছি টাইপের একটা কথাবার্তা। এই মিলেমিশে মিলমিশ দিয়ে তো ভাই হবে না, মিলমিশ আপনি করতে পারেন না, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আপনি মিলমিশ করতে পারেন না, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ আইসিসি আপনি মিলমিশ করতে পারেন না, এবং অ্যাকর্ডিং টু ইউর পজিশন, ইউর পাস্ট পজিশন আপনি মিলমিশ করতে পারেন না, কজ ইউ হ্যাভ বিন কামিং ফ্রম আইসিসি। সো আপনি মিলমিশ করতে পারেন না, আপনি মিলেমিশে করছেন মানে তো আপনি মেনে নিচ্ছেন। আমি আরেকটা জায়গায় পড়ছিলাম আজকে সিকান্দার ভাই, সেটা হচ্ছে যে এনএসসির সাথে হয়তো বা এটা নিয়ে বসা হবে, কোনো কারেকশন করা হবে। একটা জিনিস আপনি করে ফেলার পর ওটাকে আবার চাপিয়ে দিয়ে ঠিক করা, এটাও আসলে ভাই মানে বুলবুল ভাইয়ের সাথে যাচ্ছে কিনা, তিনি আইসিসিতে কাজ করে এসেছেন, এত বেশি মানে তিনি গোছানো, তার কর্মপ্ল্যান তিনি স্পষ্ট জানেন, সেরকম একটা মানুষ বলছিলেন যে কিছুটা করতে হয়, এটা আমি পড়ছিলাম। এই যে জিনিসটা বলা হলো যে আপনার এনএসসির সঙ্গে বসে এটা কারেক্ট মানে করবে, মডিফাই করার জায়গা কিন্তু নাই। মডিফাই করার যে সিস্টেমটা গঠনতন্ত্রে রয়েছে সেইটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, অর্থাৎ বাকি দুজনকে আপনি ক্রিকেটার নিতে পারেন, এখানে নিয়ে হয়তো ব্যাকআপ আপনি একটা মলম দেয়া আর কি, আমরা যেগুলো প্রলেপ দেওয়া, ওই ক্ষতে প্রলেপ দেওয়ার কাজটা করতে পারেন। বাট আলটিমেটলি আপনি যদি বলেন যে না এই গঠনতন্ত্রই আমি সংশোধন করে ফেলবো, সেক্ষেত্রে এই গঠনতন্ত্র সংশোধন করতে হলে আপনাকে জানতে হবে যে কোথা থেকে এটা সংশোধন করতে হবে। এই গঠনতন্ত্র সংশোধন করতে পারে কেবলমাত্র হাউস বলতে এখানে যে কাউন্সিলর রয়েছে, ইজিএম স্পেশাল জেনারেল মিটিং করে আপনাকে কাউন্সিলরদের মাধ্যমে এই গঠনতন্ত্র সংশোধন করতে পারবেন, ধারা পরিবর্তন করতে পারবেন যদি তারা সমর্থন দেয়। সেক্ষেত্রে আপনি সরকারি যত কাউন্সিলর আছে আনতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এনএসসির মাধ্যমে যদি এটা করতে যান, তাহলে যদি এটা প্রপারলি আদালতে যায়, এখন হয়তো পরিস্থিতির কারণে অনেক কিছুই হয়তো টিকে যাবে, কিন্তু এটা ইন দ্য লং রান এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি হবে। আরো ক্রাইসিসের জায়গা আছে সিকান্দার ভাই, মানে তুমি তো জানো সিকান্দার ভাই, এই একটা ভার্ডিক্ট ছিল কিন্তু সুপ্রিম কোর্টে, এখনো আছে সেটা, এবং সেটা খুবই সিরিয়াস। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে সিকান্দার ভাই আমি যে কেউ বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র একমাত্র ক্রিকেট বোর্ডই চেঞ্জ করবে, এখানে এনএসসি শুধু সিগনেচার করে দিবে যে অ্যাপ্রুভড। আচ্ছা, তারা কোনো কিছু করতে পারবে না, এটা আমার কথা না সিকান্দার ভাই। এক্স্যাক্টলি, এই জন্য এটাই আমি বললাম যে কেবলমাত্র হাউস চেঞ্জ করতে পারে, এটা সরকারি বা কিংবা এনএসসি হস্তক্ষেপ করতে পারবেন না। ইভেন ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলবে যে আমার ইলেকশনের জন্য আমি রেডি, আপনি ইলেকশনের আয়োজন করেন। আয়োজন বলতে উনি শুধু কাউন্সিলরদের নামগুলি নেবে, এনএসসি নিয়ে সেটা প্রজ্ঞাপন জারি করবে, প্রজ্ঞাপন জারি করে ইলেকশনের ডেট যেটা বলবে বিসিবি সেই অনুযায়ী ডেটটা ফিক্সড করে তারপরে আপনার নির্বাচনের দিনটা ওই দিন ভোটের আয়োজন করবে, হয় বিসিবিতে হবে অথবা এনএসসিতে হবে। নর্মালি এনএসসিতে হয়, সেটাই করতে পারে। এরপরে নির্বাচনে যারা জিতবেন তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে, এর বাইরে অতিরিক্ত কিছু না। এই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, এবং বিরতির পরে শুভের কাছে আসতে চাইবো, তিনি যদি এই জায়গায় থাকতেন বা যে ক্রিকেট উপদেষ্টা নেওয়া হয়েছে বা ক্রীড়া উপদেষ্টা নেওয়া হয়েছে, সেই জায়গায় আপনি আসলে কি কি পরিকল্পনা বোর্ডকে দিতেন, বা আপনি যে একজন ক্রিকেটার অনেকদিন ধরে খেলছেন, সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। দর্শক, সময় হয়েছে একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন খেলার আড্ডা। অতিথি হিসেবে আছেন ক্রিকেটার শামসুর রহমান শুভ এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী ও ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। আমরা বিরতির আগে যেটি বলছিলাম যে আসলে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, যে ক্রিকেট উপদেষ্টা, সেই জায়গায় যদি আপনার মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে বসানো হয়, আপনি তো এত বছর ধরে ক্রিকেট খেলছেন, সব কিছু আপনার মুখস্থ, বাংলাদেশের ক্রিকেটের কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় উন্নতি করতে হবে,
কোন জায়গায় আসলে বাংলাদেশের ক্রিকেট পিছিয়ে আছে, আপনি আসলে কি বলবেন? দেখেন, আমার মনে হয় আমরা সবচেয়ে বড় পিছিয়ে আছি ফ্যাসিলিটিস দিক দিয়ে। হ্যাঁ, আমরা শুধু একমাত্র মিরপুর কেন্দ্রিক ক্রিকেটটা চলছে, এটা বিগত অনেক বছর ধরে। হ্যাঁ, তো আমরা যদি এই ক্রিকেটটাকে প্রত্যেকটা জেলায় জেলায় দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ক্রিকেটটা আরও ডেভেলপ হবে, ওইখান থেকে আরও অনেক প্লেয়ার আসবে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি ক্রিকেটটাকে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছেন। হ্যাঁ, আপনি জুনিয়র লেভেলে কিভাবে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন, আপনি সিনিয়র লেভেলে যেভাবে করছেন সেভাবে আপনি জুনিয়র লেভেলে করছেন কি না, সেটাও একটা বিষয় আছে। তার মধ্যে দেখেন, আমাদের আপনি যদি ক্রিকেটটা আসলে ডেভেলপ করতে চান, আপনার আরও বাংলাদেশে আরও কয়েকটা, ঢাকার ভিতরে আরও কয়েকটা মাঠ দরকার, সাথে আপনার অনেক ইনডোর দরকার। হ্যাঁ, নট অনলি যে ঢাকা, আপনার প্রত্যেকটা জেলায় জেলায় আমরা ইনডোর জিম ফ্যাসিলিটিসটাও যদি আমরা দিতে পারি প্লেয়ারদের, তাহলেও কিন্তু আমার মনে হয় যে অনেক প্লেয়াররা আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলছে, যারা নিজের গ্রামের বাড়িতে যাচ্ছে, তাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড নাই, তাদের জিম করার ফ্যাসিলিটিস নাই, তারা নিজেরা আপনার চেয়ারম্যান মেম্বারদের থেকে টাকা নিয়ে কংক্রিট বানাচ্ছে, উইকেট বানাচ্ছে, ওইখানে প্র্যাকটিস করছে। হ্যাঁ, নিজেরা ইনভেস্ট করে প্র্যাকটিস করছে। তো দেখেন, এইসব জায়গা থেকে না আমাদের আরেকটু স্মার্টভাবে চিন্তা করতে হবে যে আসলে আমরা ক্রিকেটটাকে নট অনলি যে এক বছর পরে আমরা কোথায় দেখছি, আমরা এটাকে 20-30 বছর পরে আমরা বাংলাদেশ ক্রিকেটটাকে কোথায় দেখছি বা দেখতে চাই, সেই চিন্তাভাবনাটা আমাদের পজিটিভ ওয়েতে নিতে হবে। ক্রিকেট বোর্ডের তো টাকার অভাব নাই, তাহলে আটকাচ্ছে কি আসলে? এটা তো দেখেন, এইটা তো আসলে বলাটা খুবই মুশকিল যে আমি কেন বলতে চাচ্ছি আটকাচ্ছে। ক্রিকেটের যে ফোকাসটা থাকা দরকার, টাকা আছে আমাদের, কিন্তু ফোকাসটা আছে কিনা আমাদের দেখেন, সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়, আমরা টিম হয়ে কাজ করতে পারি না। আপনি XYZ যাকেই দেন না কেন, আপনি যদি আশেপাশে সবাই মিলে যদি একসাথে কাজটা না করেন না, বা একসাথে সাপোর্টটা যদি না দেন, তাহলে কিন্তু আসলে একার পক্ষে, একটা মানুষের পক্ষে কিন্তু খুবই ডিফিকাল্ট জিনিসটা সুন্দরভাবে পরিচালনা করা। হ্যাঁ, তো যেটা আমার কাছে মনে হয় যে জিনিসটা যদি আমরা সবাই মিলে কাজটা করি, হ্যাঁ, যে আপনি একটা প্রস্তাব নিয়েছেন, এই জিনিসটা আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, ওকে ফাইন, আমরা এই জিনিসটা এইভাবে সেট করব। দেখেন, একটা ইনডোর বা দুইটা ইনডোর দিয়ে বা একটা দুইটা মাঠ দিয়ে কিছু হবে না। আপনি যদি পুরো বাংলাদেশ ক্রিকেটটাকে গুছাইতে চান, আপনার একদম নিচের লেভেল থেকে রুট লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মান সব কিছু একসাথে আপনার করতে হবে। এই কারণে কিন্তু আসলে একটা 2-5টা ইনডোর বানাইতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে বা খুব বেশি টাকাও খরচ হবে। হ্যাঁ, তো আমার যে আশা থাকবে যে এরকম ফ্যাসিলিটিস যদি বাড়ে, বাংলাদেশ ক্রিকেটটা আসলেই ডেভেলপ হবে। অবশ্যই। তার মানে আমরা বুঝতে পারছি যে অনেক জায়গায় এখন আমাদের গ্যাপ আছে, সেই গ্যাপগুলো নিয়ে কাজ করার আছে। রিফাত ভাই, আপনি তো ধরেন সাংবাদিকতা করেছেন, এখনও সাংবাদিকতা করেন, ক্রিকেট নিয়ে বেশি আপনি কাজ করতে দেখি। ফারুক ভাইয়ের আমলেও দেখেছি আপনি ফারুক ভাই অনেক অনিয়ম তুলে ধরেছেন। ফারুক ভাই যে ভুলগুলো করেছে গঠনতন্ত্রের, বুলবুল ভাইও কি সে একই পথে, মানে ফারুক ভাই যেভাবে এসেছেন, যেভাবে গেছেন, বুলবুল ভাইকে সেভাবে আসলেন, সেভাবে চলে যাবেন? না, যাওয়ার থেকে বড় ব্যাপার কি, বুলবুল ভাই যেটা করেছে এটা ফারুক ভাইয়ের থেকেও ডেঞ্জারাস। কেন আমি বলছি, ফারুক ভাইয়ের সবচেয়ে আলোচিত বিষয় কি, ওই যে 238 কোটি টাকা ব্যাংক ট্রান্সফার, পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল, রাইট? যে পরবর্তীতে তিনি অ্যাপ্রুভাল নিয়েছেন, আগে তিনি জানান নাই, কমিটিগুলো দেন নাই, পরে অ্যাপ্রুভাল নিয়েছেন। সেটাও কিন্তু হচ্ছে আপনার, আপনি আগে নিলে জিনিসটা প্রপার হইতো, কিন্তু আপনি নিজের মতো করে করছেন, পরে আপনি অ্যাপ্রুভাল আপনি নিয়েছেন। বুলবুল ভাই যেটা করছে, সে গঠনতন্ত্রই মানে নাই। এইটা কিন্তু ভয়াবহ। গঠনতন্ত্র আপনি মানছেন না, আপনার তাড়াটা কিসের? আপনি 2 সপ্তাহ হয়েছে বিসিবির প্রেসিডেন্ট হয়েছেন, আপনি এই 2 সপ্তাহের মধ্যে ঈদ গেছে, কত কিছু গেছে, আপনি এসেই গঠনতন্ত্র মানলেন না। এটা তো পরবর্তী প্রেসিডেন্ট, পরবর্তী বোর্ড, পরবর্তী ক্রিকেটের যারা প্রশাসক হবে, তাদের কাছে তো আপনি একটা এক্সাম্পল সেট করে দিলেন। ইন্ডিয়াকে আমরা দেখি না যে তারা যখন হচ্ছে ব্যালাস্টিক মিসাইলের হচ্ছে আপনার পাঠায়, তখন হচ্ছে পাকিস্তানও 2টা পাঠায়, উত্তর কোরিয়া ইদানিং পাঠাইতেছে, দেখি তো আমরা এটা, তাই না? তো এটা কি একটা উস্কানি? আপনি তো ওই জায়গাটায় নিয়ে গেলেন, এরপরে যে করবে সে বলবে যে এটা আসলে আমার এই মুহূর্তের জন্য দরকার ছিল, কেন বুলবুল করছে তখন তো তোমরা কিছু বলো নাই। আবার একটা এক্সাম্পল দিবে যে বুলবুল তো আইসিসি থেকে এসে নিশ্চয়ই বুঝে করেছিল, আমরাও করতে পারি। এই যে জিনিসগুলো তৈরি হবে, বিভিন্ন সহি বক্তব্যগুলো তৈরি হবে, এগুলোকে আপনি আটকাবেন কি করে? আমার কাছে মনে হয় যে ফারুক আহমেদ যেটা করেছেন, ফারুক আহমেদ নিয়ম মানেন নাই, অনিয়ম করেছেন, নো ডাউট। কিন্তু বুলবুল ভাই যেটা করেছেন, তিনি পুরো কনস্টিটিউশনই মানেন নাই, এইটা ভয়াবহ। এখন এই সিকান্দ্র, এই যে গঠনতন্ত্র যে বুলবুল ভাই মানলেন না,
বুলবুল ভাইকে জবাবদিহিতার আওতায় কে আনবে? এখন তো জবাবদিহি করার মতো কারো কেউ নেই। গণমাধ্যম ছাড়া। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সমালোচিত হবেন তিনি, কখনো কখনো মানুষের কাছে নিন্দনীয় হবেন। তো আমরা চাই না আসলে ওনার মতো একজন ক্যারেক্টার নিন্দনীয় হোক, বিকজ অফ হি হ্যাজ সাম ইন্টারন্যাশনাল এক্সপোজার, আমাদের অনেক প্রথমের সাথেই বুলবুল ভাইয়ের নাম জড়িত। এক্সপেরিয়েন্স রয়েছে। তো সেইগুলি থেকে আমরা চাই যে উনি ভালো কাজগুলি করুক। যদিও এই শুধু এই কাজটা করার ক্ষেত্রে ওনারই যে ভূমিকা আছে একক ভূমিকা তা না, আমি সেটা বিশ্বাস করি। এবং জানা সত্ত্বেও আমরা যেটা জানি বিহাইন্ড দ্য সিন অনেক বড় সিদ্ধান্ত আগেই হয়ে আছে। উনি যেদিনকে দায়িত্ব নিয়েছেন, যেদিন একটা লাঞ্চ পার্টিতে অংশগ্রহণ করেছিলেন, সেদিনই আসলে তাকে বলা হয়েছিল এরকম, যে ওনাকে বলা হয়েছিল যে এরকম এই লোকগুলিকে নেওয়ার জন্য। আলটিমেটলি হচ্ছে কি, আপনি যাদেরকে নিলেন তাদেরকে হয়তো আপনি একটা স্পেস দিলেন যে তাদের একটা ক্যারিয়ারের মধ্যে লেখা হবে আমি প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিলাম, আমি অমুক থাকবে, তার হয়তো পোর্টফোলিও ভালো ভারী হবে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি হলো এবং কারো কারোর জন্য কিন্তু ক্যারিয়ারের ক্ষতি হয়ে গেল। এই যে আপনি এই জায়গাটা দিলেন, এখন সমালোচিত হতে থাকবেন, নিন্দনীয় হতে থাকবেন, এটা সবচেয়ে বাংলাদেশের ক্রিকেটের এই সিদ্ধান্তটা এখন না নিয়ে অন্য সময় নিয়ে যেত, আর কিছুদিন পরে নিলে কি হতো। বুলবুল ভাই আসছেন 3 মাসের জন্য বা 4 মাসের জন্য, উনি যেটা বলেন টি-20 খেলতে আসছেন। যদি তাই হয়ে থাকে, নির্বাচন দেওয়ার জন্য এসে থাকেন, তাহলে তো তার এত কিছুর প্রয়োজন ছিল না। বুঝলাম কেউ চাপিয়ে দিয়েছে বা কোনো প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয়েছে যে এদিকে ওনাকে বলা হয়েছে নিয়োগ দেওয়ার জন্য, তাও দিলেন আপনি। কিন্তু সেটা আরও 7 দিন বা 15 দিন পরে টেস্ট শেষে দিতে পারতেন আপনি, টেস্টটা শেষ হতে দেন। আমরা আগে দেখেছি সরকার করতেন কি, একটা অপকর্ম ঢাকার জন্য আর একটা ঘটনার জন্ম দিতেন। সাগররুনি হত্যার মামলা চাপা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে আর একটা ঘটনার জন্ম দিতেন। এইরকম ঠিক একই দেখতে ক্রিকেটের এরকম হচ্ছে, কিন্তু ক্রিকেটে তো এরকম হওয়ার কথা না। বিকজ অফ ক্রিকেট ভালো খেলছে মানে আপনি এইটাকে ফোকাস করার জন্য আপনি অন্য কার্যক্রমগুলি যেগুলি বিতর্ক তৈরি করতে পারে সেগুলি আপনি হাইড করে রাখবেন। পরবর্তীতে আপনি যে সময় দেখবেন আপনার খারাপ সময় আসতেছে, সেই সময় প্রয়োজন বোধে আপনি বিতর্কের অন্য ফোকাসটা সরায় দেন, কিন্তু আপনি সরাচ্ছেন অন্য সময়, যে সময় হলো বাংলাদেশের ক্রিকেটের ফুল ফোকাস থাকার কথা, যেখানে আলোচনা হওয়ার কথা আজ গল টেস্ট নিয়ে, সেই জায়গায় আমরা না থেকে আমরা আছি বিসিবিতে কেন এটা হলো ওইটা হলো। এবং সবাই পুরো দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকবেন, আপনি ঢুকলেই দেখবেন যে একই সমালোচনা, একই কথা। কিছু ফলোয়ার আছে, ঠিক আছে, আমার পার্টিকুলার যারা এখানে আসছেন তাদেরকে নিয়ে কিন্তু আমার আপত্তি নাই, রেসা তাজিবও বলছে তাদেরকে নিয়োগ দেন, আপনি অফিসিয়াল হিসেবে নিয়োগ দেন, বেতনভুক্ত নিয়োগ দেন, যে কনসালটেন্ট বানিয়ে দেন, অসুবিধা নাই, অনেক বড় বস্তু। এখানে আমার একটা প্রশ্ন আছে, রিয়াজ সাহেবের কাছে যেতে চাই একটু। সেটা হচ্ছে যে XYZ যাদেরকে নিয়োগ দিল তাদেরকে নিয়ে আপনারা বলছেন আপনাদের কারোর আপত্তি নেই, আমাদেরও আপত্তি নেই, কিন্তু নিয়োগ দেওয়াটা কি খুব জরুরি ছিল? নিয়োগ না দিয়েও কি তাদের সাথে পরামর্শ করা যেত কিনা? এই পোস্টটা মানে এই লিখিতটা উপদেশটা এইখানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে পোর্টফোলিও, ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে পারুক আর না পারুক ওই হট সিটে বসাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? ওই উপদেশটা অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট, এই জিনিসটাকে দিতে হবে, এই জিনিসটা এনশিওর করতে হবে, এই পোর্টফোলিও কারো সিভিতে অ্যাড হবে, রাইট? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি কি বুঝাতে পারছি? যদি এটা ফ্যাক্ট না হতো তাহলে একজনকে আপনি ক্রিকেট অ্যাডভাইজার নিয়োগ দিয়ে আপনি কেন বলছেন যে সে হচ্ছে মিডিয়ায় কাজ করবে? আপনি তাহলে মিডিয়া অ্যাডভাইজার করতেন, আপনি তো সেটা করলেন না। আপনার মিডিয়া কমিটির চেয়ারম্যান আছে ভাই, তাহলে উনি কি করতেছে? ইফতেখার রহমান মিঠু তাহলে করলোটা কি? ওনার কামটা কি এখানটায় আপনি বলেন আমাকে? ওনাকে আপনি সরালেন না কেন? রাবিদ ইমাম ভাইরা কি করতেছে তাহলে? এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। আপনি আপনার টিমকে কোয়েশ্চেনেবল করে দিলেন, আপনি আপনার টিম সম্পর্কে একটা নেগেটিভ ভাইবস দিলেন। তাবিদ আওয়ালের একটা আমি কোট উদ্ধৃত করতে চাই, যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল তার কলিগ সম্পর্কে, একটা নেগেটিভ কোয়েশ্চেন করা হয়েছিল এই কাপল অফ ডেজ বিফোর। তিনি বলেছিলেন যে এইখানে আমার সাথে যারা আমার টিমে কাজ করে, এমপ্লয়েড যারা, আমি সবাইকে প্রোটেক্ট করার জন্য এখানে আসছি, কোনো কিছু যদি তাদের উপর যায় সেটা আগে আমার উপরে আসবে। বুলবুল ভাই কি করলেন? সম্ভবত ক্যাবরেরা ইস্যুতে, সম্ভবত এক্স্যাক্টলি ক্যাবরেরা না, এটা আরো একজন সংগঠক, নারী সংগঠককে নিয়ে হয়েছিল। তো মজার ব্যাপার যেটা, ইন্টারেস্টিং পার্ট যেটা, বুলবুল ভাই কি করলেন বলেন? বুলবুল ভাই যেটা করলেন সেটা হচ্ছে তিনি তার লিগ্যাল টিমকে ইনসাল্ট করলেন, তার মিডিয়া টিমকে ইনসাল্ট করলেন এবং একটা বিতর্কের জন্ম দিলেন। এবং এইখানে আরেকটা কথা আমার চোখে পড়েছে, সেটা তিনি বলেছেন যে আরেকটু ডিজিটালাইজড করা, মডার্ন করা, মানে রাবিব ভাইরা বা যারা আছেন এই জায়গাটাতে তাদেরকে দিয়ে আসলে মানে বর্তমান যুগের সাথে আচ্ছা, আপনি তাদেরকে হেও করেন না ছোট করেন বা আপনার এমপ্লয়িকে কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে তাকে ডিজিটালাইজের জন্য আপনার ওই যে ক্লিপস তৈরির জন্য এটা আপনি তাকে যখন দিবেন, অ্যাডভাইজারের কাজ তো এটা না, এইটা হলো যে আপনার যে কোনো একজন কর্মীর কাজ। অ্যাডভাইজার কি ক্লিপস বানাবে নাকি? অ্যাডভাইজার তো ক্লিপস বানাবে না, সেই ওইগুলি বলবে না এই ক্লিপসটা বানাই ভাই, এই ভাইয়া এগুলি খাবে। ওনার কাজ হলো যে খাবেটা ভালো করে বলেন, খাবে, তবে এই ওনার কাজ তো এটা না। উনি অ্যাডভাইজার মানে হচ্ছে আপনি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন যে দিস ওয়ে ক্রিকেট ডেভেলপ করা যায়,
সেই রকম অ্যাডভাইজার মানে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করতে পারে, তার মানে হচ্ছে সে হলো সেই ব্যক্তি হলো অনেক উঁচু স্তরের। অর্থাৎ এখানে অ্যাডভাইস করতে পারে কে? এখানে ধরেন আপনার যদি এখন আসেন রকিবুল হাসানরা অ্যাডভাইস করতে পারে, আপনার হাবিবুল বাশার করতে পারে, আপনার অ্যাডভাইস করতে পারে মিনহাজুল আবেদিন নান্নু। দে হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, দে প্লেড ক্রিকেট, দে প্লেড মানে ক্যাপ্টেন ছিল তারা বড় বড় জায়গায় ছিলেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাদের এখানে করতে 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 একদম শেষ হয়ে গেছে, এইটাই তাদের নেশা মানে জব সব কিছুই তারা। সো আপনি তাদেরকে না রেখে আপনি যখন থার্ড পার্টি নেন, তার মানে কেউ না কেউ তো আপনাকে ইনফ্লুয়েন্স করছে কারো না কারোর মাধ্যমে। আপনি জানেন না চেনেন না এমন লোককেও নিয়োগ দিলেন, আপনি বানালেন কি পর্যটন, ক্রিকেট পর্যটন। আপনি যদি বলেন যে ইংল্যান্ডে আপনার প্রত্যেকটা সিরিজের সঙ্গে তাদের ট্যুরিজম বোর্ড জড়িত, তাহলে আপনি ট্যুরিজম বোর্ডকে নিয়ে আসেন এখানে, আপনি ট্যুরিজম বোর্ডকে ডাকেন। বাংলাদেশের ট্যুরিজম বোর্ড আছে, তো ট্যুরিজম বোর্ড ডাকেন, তাকে নিয়ে এসে ইনভলভ করেন এখানে। ভাই তুমি ট্যুরিজমের কাজগুলি পার্টগুলি করো, তোমার কাজগুলি করো, কীভাবে করা যায় তুমি সাজেশন দাও। দে উইল গিভ ইউ লট অফ সাজেশনস। সম্ভবত বিপিএল এর সময় মনে হয় ট্যুরিজমের কিছু আমরা ইনক্লুশন দেখেছিলাম। আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই যে ভদ্র মাঝখানে ফারুক ভাই যে ছিলেন, ফারুক ভাইয়ের সময় রানা আসলেন, এরকম তার ফ্যাসিস্টের দোষর টোষর এরকম অনেক আমরা দেখলাম, সব কিছু রিপোর্ট করলাম, অনেক কিছু করছি, কিন্তু আমরা প্রত্যেকেই করেছি, মানে তারা থাকলো। এবং মন্ত্রণালয়ের সবচেয়ে বড় অ্যালার্জির জায়গা ছিল ওই জায়গায়। এখন কেন অ্যালার্জির জায়গা নেই? তারা তো এই আপনি দেখেন আজকে জাওয়াদ নির্ঝরকে নিশ্চয়ই আপনারা চিনেন, জাওয়াদ আমাদের সাথে অনেক কাজ করে গেছেন। তিনি আজকে যে তার পেজে যেটা দিয়েছেন, মানে কিভাবে এই যে হয়েছেন আপনার অ্যাডভাইজার ট্যুরিজম যিনি হয়েছেন, তিনি ওই বিগত সরকার পতিত সরকারের সঙ্গে যেভাবে ঘনিষ্ঠ, রাষ্ট্রপতি থেকে শুরু করে সবার সঙ্গে যে ঘনিষ্ঠতা ছিলেন, যেভাবে করেছেন, ইনভলভ ছিলেন, সেই তাকে আপনি এখন নিয়ে আসলেন, এখন আর হচ্ছে না, দোষর হচ্ছে না কেন? আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলো আপনাকে যাচাই করতে হবে। যদি আপনি তাকে ছাড় দেন, তার মানে এখানে আরো ইন্টারেস্টিং পার্ট আছে সিকান্দার ভাই, সেটা হচ্ছে ধরেন আপনি মিডিয়ায় আপনি ডিজিটাল করবেন, এই জন্য সিকান্দার ভাইকে আমি নিয়োগ দিলাম। আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে অবশ্যই আসবো বিরতির পরে। আমাকে পিসিআর থেকে বলছে একটা বিরতির পরে এই প্রশ্নটা দিয়ে আমরা শুরু করব। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, খেলার আড্ডায় সাথে থাকুন। স্বাগত আবারও ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আমরা তখন রিয়াসাত ভাইয়ের কথা শুনছিলাম, শেষ করতে পারিনি, সেখান থেকে আবার একটু শুনতে চাই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, মানে এটা ভয়াবহ একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে গেছে। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, যে হচ্ছে তার ক্রিকেট অ্যাডভাইজার হচ্ছে কন্টেন্ট বানাবে, কন্টেন্টকে ছড়াই দিবে ক্রিকেট রিলেটেড, এই তো সহজ করে বললে যেটা। এখন তার মানে বিসিবির প্ল্যানসগুলো সে জানবে, এমনি তো সে তার মতো করে করবে না, এটা প্ল্যান হবে, অ্যাপ্রুভ হবে, তারপরে সেটা নিয়ে কাজ হবে, রাইট? মিডিয়া ডিপার্টমেন্ট সেটা নিয়ে কাজ করবে, রাইট? এখন আপনি ধরেন সেই মানুষটা, আপনি নিজেও কন্টেন্ট বানাচ্ছেন, আপনি একটা জায়গায় ডিবিসিতে চাকরিও করতেছেন, এখানে আবার 10 জন ক্রীড়া সাংবাদিকের সাথে আপনি আড্ডা মারেন, চা খান, গল্প করেন, ঠিক আছে, আপনি পদ্মা ইলিশ খেতে যান মাঝে মাঝে সন্ধ্যাবেলা, হ্যাঁ, আবার আপনি হচ্ছে বিসিবিতে গিয়ে ওখানে কন্টেন্টের আইডিয়া দেন। ভাই এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব না। বুলবুল ভাই কেন আইসিসি ছেড়ে এসছে? কারণ আইসিসিতে থেকে বিসিবিতে তার কাজ করা সম্ভব না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখানটায় থাকে, আইসিসি তাকে অ্যালাউ করতো না। তাহলে আপনি কিভাবে অ্যালাউ করেন বুলবুল ভাই? হাউ কুড ইউ? এই জায়গাটা আসলে সিকান্দার ভাই কি বলবেন? এই জায়গাতে আমার মানে ওনারা যেটাই করছেন, উনি একটা নিয়োগ দিতে পারতেন, এই ছেলেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারতেন, তার ক্যাপাবিলিটি আছে, যেহেতু যোগ্যতা আছে এবং সে কিন্তু মেধাবী এইসব ব্যাপারগুলিতে। তার এই ক্যাপাবিলিটিকে, তার এই মেধাটাকে আপনি কাজে লাগাতে পারতেন কিভাবে? তাকে নিয়োগ দিতেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্মের হেড বানিয়ে দিতেন। ডিজিটাল প্ল্যাটফর্মের হেড বানিয়ে দেওয়া হলে উনি যেভাবে কাজ করতেন, উনি যেভাবে এটাকে সম্প্রসারণ করতেন, সেই সম্প্রসারণ থেকে বাংলাদেশ ক্রিকেট লাভবান হতো, এটা ছড়িয়ে যেত এবং ডিজিটাল থেকে আপনার বিসিবির এইটাতে সেই ছেলে বিতর্কিত হয়েছে, বুলবুল ভাই নিজে বিতর্কিত হয়েছে। প্রথমত ক্রিকেট অ্যাডভাইজার বানায় আপনি অ্যানাউন্স করতেছেন মিডিয়ার কাছে যে ও আসলে ক্রিকেটে উপদেশ দিবে না, তার মানে আপনি ক্রিকেট অ্যাডভাইজারকে ইনসাল্ট করলেন কাইন্ড অফ। আবার আপনি ক্রিকেট অ্যাডভাইজার যাকে বানিয়েছেন তাকে বলতেছেন সে কন্টেন্ট মেক করে এখানটায় দিবে, তার বয়স কত? আমাদের বয়সী, তাহলে তার রুজিটা চলবে কিভাবে? আমাদের তো একটা কিছু করতে হয় ভাই, হ্যাঁ, সবাই তো আমরা এখানে শিল্পপতি না, সে তো একটা জিনিস করে, একটা এস্টাবলিশমেন্ট তার আছে। এবং সে যদি কন্টেন্টই বানায়, অ্যাডভাইস দেওয়া একরকম, আর কন্টেন্ট রিলেটেড অ্যাডভাইস প্রোভাইড করা মিডিয়া টিমকে, সেটা কিন্তু ডিফারেন্ট। সো ওইটা যদি করে, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে, যে কারণে আইসিসি ছেড়ে বুলবুল ভাইকে এখানে আসতে হয়েছে, সেই কারণে ক্রিকেট অ্যাডভাইজারকে তো তার সকল ধরনের ইনভলভমেন্টকে ত্যাগ করতে হবে।
আমরা ক্লিয়ার বিষয়টা নিয়ে। আমরা আজকে ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমাদের বারবার ওই যে বললাম ফোকাস থাকছে না, ক্রিকেটে ফোকাস থাকছে না, ক্রিকেটের বাইরে নানা ঘটনা চলে যেতে হচ্ছে। শুভের কাছে আমি যে ক্রিকেট দিয়ে শুরু করেছিলাম আবার ক্রিকেট দিয়েই শেষ করতে চাই, যদি সময় থাকে আপনাদের কাছে আসবো। বাংলাদেশ এই টেস্টটা ড্রয়ের পথে যাচ্ছে, পরের টেস্টে বাংলাদেশের কোন কোন জায়গায় উন্নতির জায়গাটা দেখেন? উন্নতির জায়গা বাংলাদেশ কোথায় কোথায় আরও উন্নতি করতে পারে? আমার মনে হয় যে আমরা ওপেনিং ব্যাটসম্যানে যারাই আছে তাদের আসলে আরও লম্বা সময় ব্যাটিং করা, আমরা কোন বলটা ছাড়বো, আমরা কোন বলটা খেলবো, কতটুকু সময় ব্যাটিং করবো, পিচের বিহেভিয়ারটা কীরকম, এইসব দিক আমার মনে হয় যে এইসব দিকের উন্নতি করাটার আমার দিক থেকে মনে হয় যে এটা আমরা উন্নতি করতে পারি। হ্যাঁ, এটা খুবই কঠিন কোনো কিছু না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা এই গোল্ড টেস্টে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, এটাও কিন্তু একটা ভালো কনফিডেন্স দিবে যে আমরা সেকেন্ড টেস্টে আমরা কিভাবে যাব বা কেমন খেলবো, আমাদের মন মানসিকতা, আমাদের ক্ষুধাটা কীরকম থাকবে। তো সব দিক থেকে আমি মনে করি যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটাও খুব ভালো হচ্ছে। ব্যাটিংটা যদি আমরা কনসিস্টেন্ট এরকম আরও ভালো ক্রিকেট খেলতে চাই, তাহলে আমার মনে হয় যে আমরা সেকেন্ড টেস্টেও খুব ভালো ক্রিকেট দেখতে পাবো। রিয়াসাত ভাই, আপনার কাছে একদম স্পেসিফিকলি জানতে চাই, সময় খুব কম, মিরাজকে সেকেন্ড টেস্টে দেখছেন কিনা? অবশ্যই মিরাজ সেকেন্ড টেস্টে খেলবে, হোপফুলি, যদি নতুন করে কোনো ঝামেলা না হয়, কারণ শ্রীলঙ্কা কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বাদ দিবেন কাকে? বাদ দিবে এখানে অনেক কিছুই আছে, যেমন আপনি ওপেনিংয়ে শিফটিং করবেন কিনা, নাজমুল হোসেন শান্তকে ওপেনিং গিয়ে খেলানোর একটা আলোচনা শুনছিলাম আমরা, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এনামুল বিজয়কে আপনি ড্রপ করতেই পারেন। সিকান্দার ভাই, আপনি কি বলবেন? মিরাজ, নাইমকে যদি আমরা, নাইম ভালো করছে এই টেস্টে, 5টা উইকেট পেয়েছে প্রথম ইনিংসেই, সেই জায়গায় নাইম তো অবশ্যই থাকবে, সেই সাথে স্পিনার কি বেড়ে যাচ্ছে কিনা দলে? আমার কাছে মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে আপনার যেটা এখানে যে গলের যে উইকেট থাকে সেই উইকেট আর কলম্বোর উইকেটের মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে যেখানে আপনার প্রেমাদাসা না পেসার ওভাল অথবা এসএলসিতে খেলা হচ্ছে, তো সেখানে খেলা হলে সেই উইকেটটা কিন্তু একটু থাকে, এগ্রেসিভ থাকে। সে জায়গায় আপনাকে রান তোলার জন্য খেলতে হবে। আপনার 100 টেস্টে আমরা যেটা জিতেছি রেজাল্ট হবে, ওখানে রেজাল্ট হয়, কিন্তু দ্রুত হয়, আপনার উইকেটও পড়ে। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান ওই সময় দেখবেন যে অনেক ভালো ক্রিকেট খেলেছিল, খুব দ্রুত একটা সেঞ্চুরি ধরে দারুণ ইনিংস খেলেছিল, তামিম ইকবাল ভালো নক করেছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই জায়গাটা বোলার এবং মানে স্পোর্টিং একটা কন্ডিশন পাবেন আপনি এখানে। যেমন আপনার ম্যাক্সিমাম একটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, ওখানে একটু বেশি স্পোর্টিং থাকবে। বোলারদের ইম্পর্টেন্সিটা খুব গুরুত্বপূর্ণ এই জায়গায়। তবে 4টা বোলারের জায়গায় যদি আর একটা অপশনাল বোলার আপনার হাতে থাকে তাহলে বাংলাদেশের জন্য বেটার হয়, কিন্তু সেই সুযোগটা কম। যেহেতু মিরাজ আসলে পরে যদি আপনার ব্যাটসম্যান কমান একজন, তাহলে হয়তো একটা বোলার বাড়াতে পারবেন 5 বোলার নিয়ে, কিন্তু আপনার 5 বোলার নিয়ে খেলবে না, 4 বোলার নিয়ে এই টেস্টে সার্থক খেলে এবং 4 জনকে নিয়েই সাকসেস হবে। ঠিক আছে, আমরা বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কথা বলছিলাম, সেটা কিছুটা ক্লিয়ার হতে পেরেছি, এবং যেই সমালোচনা চলছিল সেই বিষয়গুলো নিশ্চয়ই দর্শকদের কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। আমরা আবারও যুক্ত হবো এই বিষয়গুলো নিয়ে সামনের সপ্তাহে, ততদিন আমাদের সাথে থাকুন।